অনেক কষ্টে নিজের চোখের পানি লুকিয়ে আবিরকে বললাম, তোমরা দুজন দাঁড়াও, আমি ঘরটা ঠিক করে দিচ্ছি। আবির মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারলাম না। দ্রুত ঘরের ভিতর ঢুকে পড়লাম। মাথাটা ভন ভন করে ঘুরছে। দাঁড়িয়ে থাকতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। কোনো রকমে নিজের এতদিনের ঘরটা গুছিয়ে দিয়ে বাহিরে এসে বললাম, আপনারা ভিতরে যেতে পারেন। কথাটা বলে আর এক মুহূর্ত দেরি না করে রায়শাকে কোলে নিয়ে পাশের রুমে গিয়ে শুয়ে পড়লাম। চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। রায়শার গালে পানির ফোঁটা পড়তেই রায়শা আমার দিকে চেয়ে প্রশ্ন করল, আম্মু, তুমি কাঁদছো কেন? আমি 4 বছরের রায়শার প্রশ্নের উত্তর দিতে পারলাম না, বরং ওকে জড়িয়ে ধরে কান্না শুরু করলাম। কান্না করতে করতে মেয়েকে বুকে নিয়ে একসময় ঘুমিয়ে পড়লাম। চোখ মেলে তাকাতেই হৃদয়টা কেঁপে উঠল। বিয়ের পর এই প্রথম কোনো দিন ঘুম থেকে জেগে আমি আবিরের মুখ দেখতে পেলাম না। সে আজ আমাকে বলবে না, আর একটু সময় আমার বুকে শুয়ে থাকো? সমস্ত শরীর যেন অবশ হয়ে আসছে আমার কথাগুলো ভাবতেই। অথচ পাশের রুমে আজ আবির নতুন কাউকে নিয়ে শুয়ে আছে। আজ আবিরের বুকে অন্য নারী মাথা রেখে শুয়ে আছে। যে বুকে দীর্ঘ 7টা বছর আমি মাথা রেখেছি, আজ সে বুকে অন্য কারোর স্থান হয়েছে। কথাগুলো ভাবতে ভাবতে দরজা খুলে বের হয়ে আসলাম বাড়িতে। তখনও দেখলাম ওদের রুমের দরজা লাগানো। রুম থেকে বের হয়ে রান্না বসিয়ে দিলাম। আবির কিছুক্ষণ পরই হয়তো খেয়ে বাড়ি থেকে বের হয়ে যাবে কাজের জন্য। একটু পরেই শাশুড়ি আম্মা নিজের ঘর থেকে বের হয়ে আসলেন। রান্নাঘরে আমার পাশে বসে ভাঙা হৃদয় নিয়ে বলতে শুরু করলেন, বুঝলি রে মা, সবই কপাল। কি করমু বল, একটা মাত্র ছেলে, তার মুখের দিকে তাকিয়ে কিছু বলতেও পারি না। ছেলেটা যে এমন কাণ্ড করে বসবে তা কোনোদিনও আমি ভাবতে পারি নাই। আমি শাশুড়ির দিকে তাকিয়ে মৃদু হেসে বললাম, সত্যি মা, সবই আমার কপালের দোষ। আম্মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মা রে, দেখিস, এই মেয়ের জন্য একদিন আমার ছেলের অনেক কষ্ট পেতে হবে। আমি আম্মাকে বললাম, এসব বলবেন না, সে যে আপনার সন্তান। আম্মা হাউমাউ করে কেঁদে দিলেন আমার সামনে। আমাকে জড়িয়ে ধরে আমাকে বললেন, তুই আমাকে ক্ষমা করে দিস রুকাইয়া। অনেক শখ করে তোকে এই বাড়ির বউ বানিয়ে নিয়ে এসেছিলাম। নিজের কোনো মেয়ে নেই, তোকেই নিজের মেয়ের মতোই দেখেছি। ও যে কিসের আশায়, কোন লোভে এমনটা করলো। আম্মাকে শক্ত করে জড়িয়ে ধরে, আপনি কাঁদবেন না আম্মা, আমার খুব কষ্ট হয় আপনার চোখের পানি দেখলে। ছোটবেলায় মা বাবা হারিয়ে এতিম হয়েছিলাম, আপনাকে পেয়ে বুঝেছি মায়ের আদর কেমন হয়। ততক্ষণে আবিরের রুমের দরজা খুলে গিয়েছে। আবির রান্নাঘরের দিকে আসতেই শাশুড়ি রুম থেকে বের হতে হতে বললেন, আমি মা হয়ে বলছি, ওই মেয়েকে নিয়ে তুই কোনোদিন সুখে থাকতে পারবি না। মা চলে যেতে আবির আমার হাত চেপে ধরে। আমাকে তুমি ক্ষমা করে দিও রুকাইয়া, কিভাবে কি হয়ে গেল আমি বুঝতে পারিনি। যে হাতের স্পর্শে আমি ভালোবাসা খুঁজে পেতাম, আজ সেই হাতের স্পর্শে বড্ড ঘৃণা লাগছে। তাই তার হাত থেকে নিজের হাত সরিয়ে নিয়ে মুখে মিথ্যে হাসি ফুটিয়ে বলতে শুরু করলাম, ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার জন্য খাবার বেড়ে দিচ্ছি। আবির খুশি মনেই চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। রান্না শেষ করে টেবিলে খাবার বেড়ে দিয়ে আমি চলে আসলাম রাইসার কাছে। রাইসার কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে শুয়ে রইলাম। জানি না মেয়েটার কপালে কি আছে। আবির চলে যাওয়ার অনেকটা সময় পর নতুন বউ ঘুম থেকে উঠল। তাকে দেখে আম্মা চেঁচামেচি করতে শুরু করলো। আমি গিয়ে আম্মাকে শান্ত করে ঘরে নিয়ে রাখলাম। আম্মা কেঁদেই চলেছে। আমি জানি এ কান্না আমার কষ্টের কারণে। আমি আম্মাকে শান্ত দেওয়ার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। আম্মা কোনোভাবেই নতুন বউকে মেনে নিতে পারছে না। দেখতে দেখতে 3টে দিন কেটে গেল। এদিকে কান্নাকাটি করতে করতে আম্মা খুবই অসুস্থ হয়ে পড়ল। সেদিকে আবিরের বিন্দুমাত্র খেয়াল নেই। অথচ আবির ছোট থাকতে আমার শ্বশুর মারা যায়। তখন থেকে মা বাবা দুজনেরই দায়িত্ব পালন করে আসছিল আমার শাশুড়ি মা। বিয়ের পর দেখেছি আম্মা এতটুকু অসুস্থ হলে আবির কতটা অস্থির হয়ে যেত। কেমন করে এই মানুষটা বদলে গেল আমি বুঝতে পারছি না। মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি আবিরের অবহেলা ভুলে থাকার চেষ্টা করি, কিন্তু চাইলেও কি সব ভুলে থাকা যায়?
যায় না। যে মানুষটার সাথে এতদিন ধরে সংসার করছি সেই মানুষটাকে কি করে ভুলে থাকবো? যে মানুষটা আমাকে ছাড়া কিছু বুঝতো না সেই মানুষটা আজ অন্য নারীতে আসক্ত। দিব্যি হেসে খেলে দিন পার করে দিচ্ছে তার সাথে। অথচ এই মানুষটাই আমাকে কথা দিয়েছিল সুখে দুঃখে সারাটা জীবন আমার পাশে থাকবে। আমাদের দুজনের মাঝে হাজার কষ্টেও ভালোবাসার কমতি হবে না কোনোদিন। সেই মানুষটা কেমন করে বদলে গেল? ওমা, আমার খুব ক্ষুধা লেগেছে। রায়সার কথায় চোখের পানি মুছে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। মেয়ের জন্য খাবার বেড়ে নিয়ে আবারও ঘরে চলে আসলাম। মেয়েকে খাওয়াতে খাওয়াতেই আম্মার ঘর থেকে চিৎকারের শব্দ কানে ভেসে আসলো। দৌড়ে চলে গেলাম সেখানে। আম্মা মাটিতে পড়ে কান্নাকাটি করছে আর আমাকে ডাকছে। আম্মাকে ধরে বিছানায় তুলতে যাব, আম্মা আমার হাত শক্ত করে চেপে ধরে। রুকাইয়া, আমার সময় শেষ হয়ে যাচ্ছে, আমাকে আমাকে এক গ্লাস পানি খাওয়াবি? আমি তোর হাতে শেষবারের মতন পানি খেয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। আমি চিৎকার করে রায়সার আব্বুকে ডাকছি, অথচ সে শব্দ তার কান অবধি পৌঁছালো না। সে নতুন বউকে নিয়ে বেশ আনন্দে ঘরের দরজা বন্ধ করে শুয়ে রইল। আম্মার মুখে পানি তুলে দেওয়ার পর আম্মা শুধু আমার মাথায় হাত রাখলো, আর কোনো কথা বলল না। আমি হাউমাউ করে কান্না করতে থাকলাম আর আবিরকে ডাকতে থাকলাম। এক সময় আবির দরজা খুলে আম্মুর ঘরে আসলো। আমি তার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো চোখেই বললাম, বড্ড দেরি করে ফেলেছেন আসতে, আম্মা আর নেই। এতবার ডাকলাম, একটা বারও কি আমার কণ্ঠ আপনার কান অবধি পৌঁছায়নি? আপনি কেমন যেন হয়ে গেছেন রাইসার আব্বু। আবির আমাকে কিছুটা রাগান্বিত হয়েই বলল, বয়স হয়েছে, মারা গেছে, যার যখন সময় হবে তখন সে চলে যাবে, এটাই নিয়ম, এত ন্যাকা কান্না করার তো কিছু নেই। আমি বাকহীন হয়ে গেলাম আবিরের এতটা পরিবর্তন দেখে। নিজের মায়ের মৃত্যুতেও তার হৃদয়ে এক বিন্দু পরিমাণ আঘাত লাগেনি। এই মানুষটা কি করে এমন হলো আমি তো ভেবেই পাচ্ছি না। মানুষটার মানুষ নেই, সে পাথর হয়ে গেছে। নাকি তাকে অমানুষ বলবো তাও আমি ভেবে পাই না। আমার দু চোখ বেয়ে শুধু পানিই পড়ছে। এই বাড়িতে যে আর আপন বলতে আমার কেউ রইল না। দেখতে দেখতে মানুষজন দিয়ে বাড়ি ভরে গেল। নানান জন নানান কথা বলছে। আম্মা ছাড়া যে আমার আর কেউ নেই, সে কথা শুনলো না। আশেপাশের মহিলারা আমাকে শক্ত করে ধরে রেখেছে। একটা সময় আমার দু চোখ অন্ধকার হয়ে এলো। তারপর আর কিছুই আমার মনে নেই। আমি সেন্সলেস হয়ে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে আবিষ্কার করলাম নিজের রুমে। পাশেই শুয়ে ঘুমাচ্ছে রাইসা। আবির হয়তো তখন তার রুমে নতুন বউকে বুকে জড়িয়ে ঘুমাচ্ছে। এটা ভাবতেই আমার হৃদয়টা ফেটে যাচ্ছিল। আর এদিকে আমার আম্মা চিরনিদ্রায় শুয়ে আছে। এত কিছুর মাঝে আমার চোখে কি করে ঘুম আসে? এতিম হলেও এতদিন শাশুড়ির ভালোবাসায় তা ভুলেছিলাম, কিন্তু এখন সেও নেই। যে মানুষটা প্রথম দেখায় নাকি আমায় ভালোবেসে ফেলেছিল, সেও আজ অন্য কাউকে ভালোবাসতে ব্যস্ত। আমি কিংবা রাইসা ঠিক মতন খেলাম কি না খেলাম সেদিকেও তার কোনো খেয়াল নেই। আমরা কেমন আছি তাও তার জানার প্রয়োজন নেই। জীবনটা অসহ্য হয়ে উঠছে প্রতি মুহূর্তে। নিজেকে নিজেই বলতে থাকি, আম্মা হয়তো এই দুনিয়া ছেড়ে গিয়ে ভালোই করেছে, নয়তো তার জীবনটাও হয়তো আমার মতোই নরক হয়ে যেত। জীবন এমন এক জায়গা আর এমন এক মুহূর্তে নিয়ে এসেছে, চিৎকার করে কাঁদতে চেয়েও চিৎকার করতে পারি না। আম্মা মারা যাওয়ার 7 দিন পার হয়ে গেল। বাড়ির অবস্থা এমন যে আবির তার মাকে ভুলেই গেছে। আমি যেন আর সহ্য করতে পারছিলাম না। দিনকে দিন এই বাড়িটা আমার কাছে বড্ড বেশি অচেনা হয়ে উঠছিল। এতদিন ধরে যে ঘর যে বাড়ি আমি সাজিয়েছিলাম, আজ সেই বাড়িটা আমার অচেনা হয়ে গেছে। বেঁচে থেকেও যেন আমি আর বেঁচে নেই। দম বন্ধ হয়ে আসে এখন এই বাড়িতে। নিঃশ্বাস নিতে খুব বেশি কষ্ট হয়। কোনো রকমে 20টা দিন কাটিয়ে দিলাম। আর পারছি না। আমার সামনে ওদের এত ঢং, এত হাসি খুশি চেহারা আর সহ্য করতে পারছি না। তাই সিদ্ধান্ত নিয়েই নিলাম আর এই বাড়িতে নয়। সকালে ঘুম থেকে মেয়েকে তুলে সিদ্ধান্ত নিলাম চলে যাব এই বাড়ি ছেড়ে। ব্যাগ গুছিয়ে আবিরকে ডাক দিয়ে বললাম, আমি চলে যাচ্ছি, আর সাথে রায়সাকেও নিয়ে যাচ্ছি, আমাদের খোঁজার চেষ্টা না করার জন্য।
আবির বলল, যাওয়াটা কি খুব জরুরি? এ বাড়িতে তো থাকা খাওয়ার কোনো অসুবিধা নেই। আমি হেসে বললাম, তা নেই, তবুও কেমন জানি লাগে। দূর দরজার সামনে দাঁড়িয়ে আছে নতুন বউ। আমি স্পষ্ট তার ঠোঁটের কোণে হাসি দেখতে পাচ্ছি। আমি চলে গেলে রাজার সাথে পুরো রাজ্যই যে তার। আবির রায়সাকে রেখে যেতে বলল। আমি তাকে বললাম, তা হবে না। রায়সাকে রেখে গেলে হয়তো সে বাবার আদর পাবে, কিন্তু সৎ মায়ের সংসারে তা খুব বেশি দিন টিকবে না। তাই আমি রায়সাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম। দুনিয়াতে আপন বলতে একমাত্র মামা আর মামিই আছেন, যদিও মামি মামার দ্বিতীয় পক্ষের স্ত্রী। তিনি আমাকে আগেও খুব একটা পছন্দ করতেন না, আর এখন যে খুব বেশি ভালো চোখে দেখবেন না এটাও আমি জানি। তবুও আপাতত একটু ঠাঁই পাবার আশায় সেদিকেই রওনা হলাম। সকাল 11টার ভিতর মামার বাড়িতে চলে আসলাম। আমাকে দেখে ভূত দেখার মতন চমকে উঠলেন মামি। উনি হয়তো কল্পনাও করেননি আমাকে এই সময় তার বাড়িতে দেখবেন। বিয়ের পর একবার শুধু এখানে এসেছিলাম। কি রে রুকাইয়া, এত বছর পর কি মনে করে আসলি? মামির কথায় আমি বাস্তবতায় ফিরে এসে মুখে হাসি ফুটিয়ে বললাম, কেন, আমার কি আসা নিষেধ আছে? না, তুই তো আর বিয়ের পরে আসিস না, তাই জিজ্ঞেস করলাম। এমন সময় বাহিরের কাজ ছেড়ে মামা বাড়িতে আসলেন। আমাকে দেখে অনেক খুশি হলেন। রাইসাকে কোলে তুলে নিয়ে বলল, এতদিন নানা বাড়ির কথা মনে পড়লো? আমার দিকে তাকিয়ে বলল, যা, আগে হাত পা মুখ ধুয়ে নিয়ে খেতে খেতে গল্প করব। আমারও প্রচণ্ড ক্ষুধা লাগার কারণে আর কথা না বলে হাত মুখ ধুতে চলে যাই। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে মামার সাথে খেতে বসি। খেতে খেতে মামাকে সব খুলে বলি। মামা শুনে প্রচণ্ড রেগে যান এবং বলেন যে উনি থানায় নিয়ে গিয়ে আবিরের নামে মামলা করে দেবেন। আমি মামাকে ঠান্ডা হতে বলি, সেই সাথে বলি তার কোনো দরকার নেই। আমি চাই না কোনো রকম ঝামেলা হোক। আমার এখন একটু আশ্রয় দরকার। তুমি কি আমাকে থাকতে দেবে? মামা বলল, অবশ্যই দেব। আমার ভাগ্নি আমি ফেলে দেব নাকি? তুই প্রয়োজনে সারা জীবন এই বাড়িতে থাকবি। তোর বাড়ি, তুই থাকবি, সমস্যা কি এখানে? মামার কথায় অনেকটা সাহস পেলেও মামিকে আমার ভীষণ ভয় লাগে। হয়তো আমার জন্য মামা মামি ঝগড়াও লাগতে পারে। যদিও আমার মামার কোনো সন্তান নেই, তবুও কেন জানি মামির মনে এতটুকু অনুশোচনা নেই, কিংবা কখনোই আমাকে মেয়ের মতন দেখতে পারেননি। তবুও সব সহ্য করে রাইসার মুখের দিকে তাকিয়ে যে আমাকে এ বাড়িতেই থাকতেই হবে। খাবার খাওয়া শেষে মামা চলে গেলে বাহিরে কাজের জন্য আমি আমার ব্যাগ আর রাইসাকে নিয়ে চললাম আমার সেই পুরনো ঘরে। ঘরটা অনেক দিন খালি পড়ে আছে, ধুলো বালি আর মাকড়সা জালে ভরে রয়েছে। আমি আস্তে আস্তে সব গোছাতে শুরু করলাম। এই ঘরেই প্রথম আমার চোখাচোখি হয় আবিরের সাথে। সে তার মাকে নিয়ে আমাকে দেখতে আসে। আমার খুব ইচ্ছে ছিল লেখাপড়া করে ডাক্তার হব, কিন্তু ছোটবেলায় মা বাবাকে হারানোর পর এমনিতেই মামার ঘাড়ে বোঝা হয়েছিলাম। তারপর মামি আমার লেখাপড়া কোনোভাবেই মেনে নিতে চাইতো না। কোনো রকমে এইচএসসি পরীক্ষা দিই, ভালোভাবে পাস করি। তারপর এই বাড়ি সেই বাড়ি থেকে বিয়ের জন্য প্রস্তাব আসতে শুরু করে। প্রথমে বেশ কয়েকটা প্রস্তাব ফিরিয়ে দিই, কিন্তু মামির বাজে ব্যবহার একটা সময় আবিরকে আর না করতে পারিনি। প্রথম দেখাতে আমারও কেন জানি আবিরকে ভীষণ ভালো লেগে যায়। সে যখন মামা মামির সাথে হেসে হেসে কথা বলছিল, তখন মনে হচ্ছিল এই মানুষটা আমার কতদিনের পরিচিত। অথচ সেই মানুষটাই কিনা এমন করে বদলে গেল। যে মানুষটা আমাকে পাগলের মতন ভালোবাসতো, সেই মানুষটা কি করে বদলে গেল তা আমি একটুও বুঝতে পারলাম না। যে মানুষটাকে ঘিরে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলাম, যে মানুষটাকে সাথে নিয়ে সারা জীবন একসাথে থাকার ইচ্ছে ছিল, আজ সেই মানুষটা আমার জীবন থেকে বহু দূর হারিয়ে গিয়েছে। আজ সে মানুষটার বুকে অন্য কেউ মাথা রেখে স্বপ্ন দেখে। কথাগুলো ভাবতেই টপ টপ করে ঘুমন্ত রায়সার মুখের ওপর চোখের পানি পড়তেই রায়সা চোখ মেলে তাকিয়ে বলে উঠল, আম্মু, তুমি কাঁদছো কেন? মেয়ের কাছে চোখের পানি লুকাতে তাড়াতাড়ি শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে নিয়ে বললাম, কই মামনি, কাঁদছি না, চোখে ময়লা পড়েছে তাই চোখ দিয়ে পানি পড়ছে, তুমি ঘুমাও। রায়সা আর কিছু বলল না। আমার হাত শক্ত করে চেপে ধরে আবারও ঘুমিয়ে পড়ল।
আমি ভাবছি কতদিন আমার এভাবে কাটবে। মেয়ে বড় হবে, মানুষজন হাজার রকম কথা বলবে। আমি কি পারবো সমাজের এই মানুষদের সব কথা সহ্য করে আমার মেয়েটাকে মানুষের মতন মানুষ করতে? ভাবতে ভাবতে দু চোখের পাতা বারবার এক হয়ে আসছে। আজ কতগুলো দিন ঠিক মতন ঘুম নেই। কি সে যন্ত্রণায় দিন কাটাচ্ছি তা আমি ছাড়া আর কেউ বুঝবে না। একটা সময় আর চোখ মেলে থাকা সম্ভব হলো না। ক্লান্তির কাছে হেরে গেলাম। দু চোখের পাতা এক হয়ে গেল। ভোরে ঘুম থেকে লাফিয়ে উঠলাম, ঘর থেকে বের হয়ে গেলাম। ততক্ষণে মামাও উঠে পড়েছে। মামা জালটা হাতে নিয়ে বের হতে হতে বলল, মেলা দিন নদীতে যায় না, তোরা আসছিস, নদীতে গিয়ে দেখি চারটে মাছ পাই কিনা। আমি কিছু বলার আগেই মামা হন হন করে বাড়ি থেকে বের হয়ে গেল। রান্নাঘর থেকে মামির গলার শব্দ ভেসে আসলো। মামি খুব উচ্চস্বরেই বলছে, নবাবের বেটির মতন ঘুমালে চলবে নাকি? সংসারে কি আর কোনো কাজ নেই নাকি? এখানে থাকতে হলে সংসারে কাজকর্ম করেই থাকতে হবে। আমি বুঝতে পারলাম আর শুয়ে থাকা সম্ভব নয়। অথচ একটা সময় গেছে, আমি বিছানা ছেড়ে উঠে আসার চেষ্টা করেছি। আবির আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখে বলেছে, আর একটু পর উঠলে কিচ্ছু হবে না। আর যখন ক্লান্ত শরীরটা একটু বিশ্রাম চায়, তখন আর শুয়ে থাকার মতন অবস্থা নেই। দ্রুত বিছানা থেকে নেমে রওনা হলাম রান্নাঘরের দিকে। রান্নাঘরের দরজার সামনে আমাকে দেখেই মামি মুখ ভেঙচি কাটলেন। আমি নিজেকেই নিজে প্রশ্ন করলাম, উনি এমন কেন? কিন্তু কোনো উত্তর খুঁজে পেলাম না। মামি আমার দিকে তাকিয়ে বলল, রান্নায় সাহায্য করার জন্য। আমি কোনো রকম কথা না বাড়িয়ে তাকে রান্নায় সাহায্য শুরু করলাম। মামি আমাকে রান্নার দায়িত্ব দিয়ে সেখান থেকে বের হয়ে আসলেন। আমি রান্না করে চলেছি, তবে খুব যে বেশি মনোযোগ আছে রান্নাতে তাও নেই। মনে মনে ভাবছি, যদি রায়সা না থাকতো তবে এ সমাজে কাউকেই মুখ দেখাতে পারতাম না। ভাবতে ভাবতে হঠাৎ করে গরম তেল আমার হাতে ছিটকে এসে পড়ল। অসহ্য যন্ত্রণায় আমি চিৎকার করে উঠলাম। আমার চিৎকারে মামি বাহির থেকে দৌড়ে রান্নাঘরে চলে আসলেন। মামি হাতে পানি দিতে দিতে বড় বড় চোখ করে বলতে শুরু করলেন, এতদিন সংসার করেও যে মেয়ে রান্না শিখতে পারেনি, সেই মেয়েকে সংসারে কেনই বা রাখবে স্বামী? মামির কথায় আমি প্রতিবাদ করলাম না। গরম তেলে হাতের যে যে জায়গাগুলো লেগেছে সেখানেই জ্বলে পুড়ে চামড়া উঠে মুহূর্তেই সাদা হয়ে গেছে। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে হাতে, দু চোখ বেয়ে পানি পড়ছে। মামি আমাকে বকা দিতে দিতে বলল, রান্নাঘর থেকে বের হয়ে যেতে, সেখানে থাকলে জ্বালাপোড়া আরও বাড়বে। আমি সেখান থেকে বের হয়ে আসলাম। রায়সার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর ভাবছি, বিয়ের পর আমার দিনগুলো কত ভালো ছিল। আমি রান্না করতে পারতাম না। আম্মা আমাকে নিজের পাশে বসিয়ে আদর করে রান্না করা শিখিয়েছে। কিভাবে কি করতে হয়, কিভাবে আগুন জ্বালাতে হয়, ঠিক নিজের মেয়ের মতো করে। একদিন বৃষ্টিতে বাড়ির উঠানে পা পিছলে গিয়েছিল। আমি সেখানে পা পিছলে পড়ে যাই। কোমরে কিছুটা ব্যথা পেয়ে চিৎকার করি। আবির চিৎকার শুনে দৌড়ে এসে আমাকে কোলে তুলে নিয়ে ঘরে যায়। আমি বলি, কি করছো, মা দেখবে? সে হাসে আর বলে, দেখলে কি সমস্যা? আমি আমার স্ত্রীকে ঘরে নিয়ে যাচ্ছি, অন্য কোনো নারীকে তো নিয়ে যাচ্ছি না। ঘরের বিছানায় শুয়ে প্রথমে পানি গরম করে নিয়ে এসে তা দিয়ে আমার কোমরে ছ্যাঁকা দিতে শুরু করলো। অনেক সময় এমন করার পর একটা সময় নিজের দু হাত দিয়ে কোমর টিপে দিতে শুরু করলো। একটা সময় আমার ব্যথা কমে আসলো। সেই সাথে কখন যে দু চোখ বুজে ঘুমিয়ে গিয়েছিলাম তাও বলতে পারবো না। যখন দু চোখ মিলে তাকিয়েছিলাম তখন গভীর রাত ছিল। চোখ মেলে নিজেকে আবিষ্কার করেছিলাম আবিরের বাহুডোরে। কি যে সুখকর অনুভূতি ছিল সেই সময়, সেই দিনগুলো। আজ হাতে এত যন্ত্রণা হচ্ছে, অথচ দেখার মতন মানুষ নেই, একটু মলম লাগিয়ে দেওয়ার মতন আপন কেউ নেই, পরম মমতায় বলার মতন কেউ নেই। খুব কি জ্বলছে, জীবনটা কেমন করে জানি পরিবর্তন হয়ে গেল। আজ একজন আপন মানুষের বড্ড বেশি অভাব অনুভব করছি। ভাবনায় ছেদ পড়ল মামার ডাকে। কখন যে সকাল গড়াতে গড়াতে বেলা বেড়ে 11টা বেজে গেছে সেদিকে আমার কোনো খেয়ালই নেই। আমি রায়সাকে ডেকে ফ্রেশ হয়ে মামার পাশে গিয়ে বসলাম। মামি ভাত বেড়ে দিলে আমি রায়সার মুখে তুলে দিয়ে খাইয়ে দিলাম। রায়সার খুব ক্ষুধা লেগেছে বুঝতে পারলাম ওর খাওয়া দেখে। আবিরের সংসারে আর যাই হোক, আমার মেয়ের খাবারের কোনো কষ্ট হয়নি। ঘরে ওর জন্য কিছু না কিছু কিনে এনে রাখা থাকতো।
আর এখানে মামি একবার যা দেয় তা দুজনে চুপচাপ খেয়ে নিই। দ্বিতীয়বার আর মামির কাছ থেকে ভাত চাওয়ার মতন সাহস হয় না। এমনিতেই মামার ঘাড়ে বসে খাচ্ছি, যদি দ্বিতীয়বার খাবার চাওয়াতে মামি মুখের ওপর কিছু বলে দেয় সেই লজ্জায় চাইতে পারি না। মামিও আর দ্বিতীয়বার খাবার নিতে বলে না। খাওয়া শেষ হতেই মামা বাড়ি থেকে বের হয়ে গেলেন। আমি রায়শাকে ঘরে নিয়ে গিয়ে আবারও ফিরে আসলাম রান্নাঘরে। থালা বাসনগুলো নিয়ে বের হয়ে গেলাম ধুয়ে রাখার জন্য। দেখতে দেখতে এভাবেই 3টে দিন কেটে গেল। মনের ভিতর কোনো রকম শান্তি পাচ্ছি না, বরং ভিতর ভিতর আরও অনেক বেশি জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। মেয়েটাকেও ঠিক মতন খাওয়াতে পারছি না। নিজেকে বড্ড বেশি অসহায় মনে হচ্ছে নিজের কাছে। মা হয়ে নিজের মেয়ের মুখে দুবেলা ঠিক মতন খাবার তুলে দিতে পারছি না। এর চেয়ে অসহ্যনীয় আর কি হতে পারে? তেমন কোনো কিছুই আমি জানি না যে বাইরে গিয়ে কিছু একটা করব। এদিকে গ্রামের মেয়েদেরও করার মতন কিচ্ছু নেই। মাথার ভিতর যখন হাজার রকম চিন্তা ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই বাহির থেকে মামির ভাইয়ের ছেলের কণ্ঠস্বর ভেসে আসলো। এই লোকটা প্রচণ্ড বাজে চরিত্রের। স্কুল কলেজ যাওয়ার সময় দেখতাম নেশা করে রাস্তার ভিতরে মেয়েদের সাথে বাজে ব্যবহার করত। মাঝে মাঝে মেয়েদের ওড়না ধরে টানাটানি করত, এমনকি কখনো কখনো তাদের শরীরেও হাত দিত। ছোটবেলা থেকেই এই লোকটাকে আমি প্রচণ্ড রকমের ভয় পাই। আগে যখন লোকটা আমাদের বাড়িতে আসতো, আমি কোনো না কোনো বাহানা দেখিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতাম। এই লোকটার চাহনি খুবই বাজে। মামি বাহির থেকে ডাকতে শুরু করলো আমাকে, রুকাইয়া কই গো, বাহিরে আসো, মেহমান আসছে। আমি মামিকে বলে দিলাম আমার শরীরটা ভালো লাগছে না, আমি বের হব না। মামি কিছু সময় একা একাই বকবক করলো। এমন সময় তার ভাইপো জব্বার বলে উঠল, ফুপু থামো তো, তোমার ভাগ্নি তো রঙ্গিলা রূপবান, সে কি পরপুরুষের সামনে আসবে? মামি সাথে সাথেই বলে উঠল, অমন রূপ থেকে লাভ কি, যে রূপে স্বামীকে বেঁধে রাখতে পারেনি, স্বামীকে আর একটা বিয়ে করতে হয়েছে। আমার তো মনে হয় নিশ্চয়ই কোনো সমস্যা আছে, না হলে ওর স্বামী কেন আবার বিয়ে করবে? মামির মুখে এমন বাজে কথা শুনবো আগে কখনোই ভাবিনি। চোখ দিয়ে টপ টপ করে বৃষ্টির মতন পানি পড়তে শুরু করলো। আমি একদম স্তব্ধ হয়ে গেলাম। দুজন কথা বলতে বলতে সেখান থেকে চলে গেল। দুপুরে মামা বাড়িতে আসতেই জব্বার মিয়া বাড়ি থেকে বের হয়ে গেল। আমি রায়শাকে সঙ্গে নিয়ে খেতে বের হলাম। খাবার টেবিলে মামি কিছু বলল না, বরং না চাইতেও দ্বিতীয়বার প্লেটে ভাত তুলে দিল। আমার কাছে মনে হলো আজ অনেক দিন পর পেট পুড়ে ভাত খেলাম। রায়শাও আজ মনে হয় খুব তৃপ্তি নিয়ে খেলো। মামি কিছু বলতে চেয়েও বলতে পারছে না, কেমন জানি আমতা আমতা করছে। আমি আর সেদিকে খেয়াল করলাম না। খেয়ে রায়শাকে সঙ্গে নিয়ে উঠে নিজের রুমে চলে আসলাম। দু চোখে ঘুম লেগে আসছে। এমন সময় টিনের চালে বৃষ্টির টপ টপ শব্দ কানে ভেসে আসতেই দু চোখ খুলে গেল। মনে পড়ে গেল পুরনো দিনের কথা। আচ্ছা, তোমার কি বৃষ্টি খুব পছন্দ? এক দৃষ্টিতে বাহিরে তাকিয়েছিলাম। হঠাৎ করে আবির আমাকে কোলে তুলে নেয়। আমি তাকে বলি, কি করছেন? সে কোনো উত্তর না দিয়ে হাসে। আমি মুগ্ধ হই তার হাসিতে। সে আমাকে নিয়ে ঘর থেকে বের হয়ে আসে। ঝুম বৃষ্টিতে সে আমাকে কোলে নিয়ে বাড়ির উঠানের মাঝে এসে দাঁড়ায়। তার কপাল বেয়ে টপ টপ করে বৃষ্টির পানি আমার গালে মুখে পড়তে থাকে। লজ্জায় আমি চোখ মেলে তাকাতে পারছিলাম না। হঠাৎ বজ্রপাতের শব্দে বাস্তবতায় ফিরে আসি। রায়শাকে বুকে টেনে শক্ত করে জড়িয়ে ধরে রাখি, যেন এই শব্দে ওর ঘুম না ভেঙে যায়। মানুষের জীবনে হয়তো সুখের সময় খুব কম, তবে সে সুখের স্মৃতি মানুষ সারা জীবন বয়ে বেড়ায়। প্রতিদিন প্রতিক্ষণে মানুষ কষ্টের সাথে মোকাবিলা করে, তাই তো সুখের স্মৃতিগুলো মানুষ খুব সহজে ভুলতে পারে না। আমার জীবনেও হয়তো সুখের মুহূর্তগুলো চলে গিয়েছে, তবে সবসময় সেই মুহূর্তগুলো রঙিন হয়ে আছে আমার সমস্ত হৃদয় জুড়ে। আমার মেয়েটার জন্য খুব কষ্ট লাগে। ছোটবেলায় বাবা মা হারিয়ে আমি এতিম হয়েছিলাম, আর আমার মেয়েটা বাবা থাকতেও তার আদর থেকে বঞ্চিত হচ্ছে। মেয়েটার মাথায় হাত বোলাতে বোলাতে চোখের পানি মুছে বুকের সাথে শক্ত করে চেপে ধরে একসময় ঘুমিয়ে পড়লাম। একসময় বৃষ্টি থেমে গেছে, টিনের চালে টপ টপ কিংবা গাছের ডালপালারাও তাদের শব্দ থামিয়ে দিয়েছে। হঠাৎ বাহির থেকে মামার ডাকে ঘুম থেকে জেগে উঠি। রুম থেকে বের হয়ে দেখি মামা বিশাল বড় সাইজের একটা রুই মাছ নিয়ে এসেছে। আমি অবাক হয়ে গেলাম।
মামা এত টাকা কোথায় পেল? এত বড় মাছ তো মামার কেনার কথা না। জীবনে কোনোদিন মামাকে আমি এত দামি মাছ কিনতে দেখিনি। আমি হাঁ করে তাকিয়ে থাকতে দেখে মামা বলে উঠল, কি রে, এভাবে তাকিয়ে থাকবি নাকি মাছটা নিয়ে রান্না করবি? মামার হাত থেকে মাছটা নিতে নিতে মামাকে বললাম, এত বড় মাছ কেন কিনেছো মামা? এটা তো অনেক দাম। আরে আমি কিনি নাই, দুপুরে জব্বার মিয়া আসছিল না, সে কিনা দিয়েছে। তুই বাড়িতে আসছিস তাই কিনা দিয়েছে। ও তো এখন অনেক বড় ব্যবসায়ী, বাজারের মেলা টাকা পয়সার মালিক, তাই এখনো আমারে অনেক সম্মান করে। আমার ইচ্ছে না থাকলেও মাছটাকে নিয়ে রান্নাঘরের দিকে ঢুকতে শুরু করলাম। আমি ভালো মতোই বুঝতে পারছি জব্বার মিয়ার নিশ্চয়ই কোনো কুমতলব আছে, তা না হলে সে এত টাকা দিয়ে মাছ কিনে দেওয়ার লোক না। মাছ কাটতে কাটতে হারিয়ে গেলাম আবিরদের বাড়িতে। প্রথম যেদিন মাছ কিনে আনা হয় সেদিনে কি পরিমাণ লজ্জায় পড়েছিলাম তা মনে হলে এখনো একা একা হাসি। বিয়ের 3 কি 4 দিন পরের কথা। আবির সকালে নাস্তা শেষ করে বাড়ি থেকে বের হবে এমন সময় মা ডেকে বলল, বাজান, হাট থেকে আসার সময় মাছ মাংস কিনা নাই আইসো। আবির মাথা নাড়িয়ে চলে গেল। কিছুক্ষণ বাদে আবির বাড়ির বাহির থেকে আম্মাকে আর আমাকে ডাকতে ডাকতে বাড়ির ভিতরে ঢুকলো। তার মুখে রাজ্য বিজয়ের হাসি, আর তার হাতে ইয়া বড় একটা বোয়াল মাছ। মুখে হাসি নিয়ে আবির বলতে শুরু করলো, আজ এই বোয়াল মাছ রুকাইয়া কেটে রান্না করবে আর আমরা খাবো। আমি একবার আবিরের মুখের দিকে তাকাই আর একবার মাছের দিকে। আমি আম্মার হাত শক্ত করে ধরে বললাম, ও আম্মা, আমি পারবো না, আমার ভীষণ ভয় লাগে। আমার কথা শুনে তারা মা ছেলে কি হাসি, আর আমি যতবারই মাছটার দিকে তাকাই ততবারই মনে হয় মাছটার বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি আম্মার পিছনে গিয়ে দাঁড়ালাম। আম্মা বলল, আচ্ছা হয়েছে, আমার সাথে হাই। আম্মা আগে আগে আর আমি তার পিছু পিছু। আম্মা মাছটা নিয়ে রান্নাঘরে ঢুকলেন। এরপর কাটতে শুরু করলেন মাছটা। মাছটা কাটা শেষ হওয়া পর্যন্ত যেন আমার ভয়ের কমতি ছিল না। শীতের ভিতরেও আমি ঘেমে একাকার হয়ে গিয়েছিলাম। এরপর জীবনে কত মাছ কেটেছি আম্মাকে সাথে নিয়ে, তখন আর ভয় লাগেনি। তবে জীবনে প্রথম সেই বোয়াল মাছ থেকে কি ভয়টাই না পেয়েছিলাম। এখনো মাঝে মাঝে একা একা হাসি সে কথা মনে পড়লে। মাছ কাটা শেষ হতেই রান্নাঘর থেকে মাছ নিয়ে ধুয়ে নিয়ে আসতে কলপাড়ে চলে আসলাম। মাছ ধুয়ে নিয়ে রান্নাঘরের দিকে যেতেই মামা বলতে শুরু করলো, মাছগুলো ভালো করে ভাজার জন্য, রাতে জব্বার মিয়া এই বাড়িতে খেতে আসবে। আমার প্রচণ্ড রাগ উঠছিল, ইচ্ছে করছিল সব ছুঁড়ে ফেলে দিই, কিন্তু তা পারলাম না। নিজের মনকে শান্ত রেখে চুপচাপ রান্নাঘরের ভিতর ঢুকে পড়লাম। রান্না শেষ হতেই জব্বার মিয়া হাজির হলো। খাবার খেতে বসে বারবার আমার দিকে আর চোখে তাকাচ্ছিল। মামির দিকে তাকিয়ে জব্বার মিয়া বলল, রান্নাটা খুব মজা হয়েছে, অনেক দিন পর সে ভালো মন্দ নাকি খাচ্ছে। বউটা চলে যাওয়ার পর অনেকদিন বাড়িতে ভালো মন্দ রান্না হয় না। মামি বলে উঠলেন, তাড়াতাড়ি আর একটা বিয়ে করতে। সে লাজুক হেসে বলল, ফুপু কি যে বলো না, আজকাল ভালো মেয়ে পাওয়া যায় কই? মামা বলল, সবই কপাল, তোর বউটা চলে গেছে আর দেখ রুকাইয়ার স্বামীটা আর একটা বিয়ে করে দিয়েছে। এত ভালো লক্ষ্মী একটা মেয়ে, ওর স্বামী এমনটা করবে ভাবা যায়? আমার খুব বিরক্ত লাগছিল এসব কথা শুনতে। আমি মামাকে বললাম, এসব কথা বাদ দাও, আমার এসব কথা শুনতে ভালো লাগছে না। মামি প্লেটে আর এক পিস মাছ দিতে দিতে বলল, তা ভালো লাগবে কেন? খাচ্ছিস তো মামার হোটেলে, কথা শুনতে কি ভালো লাগবে? মামির কথায় মামা কিছুটা রেগে গেল। সে সাথে সাথে প্রতিবাদ করে বলল, এসব কি বলছো তুমি? আমাদের কোনো সন্তান নেই। রুকাইয়া যদি আমার মেয়ে হতো আমি ফেলে দিতাম? মামা প্রতিবাদ করলেও মামির মুখ থেকে খাবারের খোঁটা শোনার পর আর একটা দানাও পেটে যেতে চাইছিল না। কোনো রকমে প্লেটের ভাতগুলো রায়সাকে খাইয়ে দিচ্ছিলাম। রায়সার খাওয়া শেষ হতেই আমি রায়সাকে নিয়ে সেখান থেকে উঠে চলে আসি। আমার পর পর মামাও খাওয়া শেষ করে চলে আসে। আমি রায়সাকে বুকে নিয়ে শুয়ে পড়ি। একটু পর মামা দরজার সামনে এসে ডাক দিয়ে জিজ্ঞেস করে ঘুমিয়ে পড়েছি কিনা। আমি মামাকে বলি, না মামা, ভিতরে আসেন। মামা ভিতরে ঢুকে খাটের এক কোণায় বসে বলল, তোর মামির কথায় কিছু মনে করিস না, তুই তো সবই জানিস, তোর মামি এরকমই। না মামা, আমি কিচ্ছু মনে করিনি। মারে,
জানি তুই কষ্টে আছিস, তার উপর তোর মামির কথাবার্তাও ভালো না। জানি সে তোকে আরও কষ্ট দিয়ে কথা বলে, আমার সামনেই এমন করে, আমি না থাকলে জানি আরও কত কি বলে। কথাগুলো বলে মামা আমার দিকে অসহায়ের মতন তাকালো। আমার প্রচণ্ড কষ্ট লাগছিল মামার দিকে তাকাতে। আমি মাথা নিচু করে মুখে হাসি ফুটিয়ে বললাম, মামা কি যে বলো না তুমি, আমার কোনো রকম কষ্ট হচ্ছে না। আর ছোটবেলা থেকে মামির মুখের কথা শুনতে শুনতে বড় হয়েছি, এসব এখন আমার সহ্য হয়ে গেছে। মামা উঠে চলে গেলেন। আমি দরজা লাগাতে গিয়ে দেখি মামি আর জব্বার মিয়া তখনও রান্নাঘরে বসে ফিসফিস করে কথা বলেই চলেছে। আমি খুব ভালোভাবে দরজা লাগিয়ে দিয়ে এসে শুয়ে পড়লাম। এই লোকটাকে কোনো বিশ্বাস নেই, নিশ্চয়ই মামির সাথে বসে কোন রকম খারাপ কিছুর ফন্দি করছে। ঘরের লাইট নিভিয়ে দিয়ে চুপ করে শুয়ে রইলাম, কিন্তু চিন্তায় যেন কোনোভাবে দু চোখের পাতা এক হচ্ছিল না। মনের ভিতর অজানা এক ভয় কাজ করছিল। নানা রকম চিন্তা করতে করতে রাত গভীর থেকে গভীর হতে লাগলো, কিন্তু দু চোখের পাতা এক করতে পারছিলাম না। বাহিরে যে উঁকি মেরে দেখবো সে উপায়ও নেই। যদি জব্বার মিয়া বাইরেই থাকে, যেমনটা করতো কলেজ যাবার পথে, খপ করে মেয়েদের শরীরে হাত দিয়ে বসতো, যদি দরজা খুলে আমার সাথে খারাপ কিছু করে, সেই ভয়ে দরজার সামনে যাওয়ারও সাহস হলো না। আর যাই হোক, কারোর কাছে নিজের সতীত্ব বিলিয়ে দিতে পারবো না। যে করি হোক, যত লড়াই করি হোক না কেন, নিজের মান সম্মান আমি ঠিকই অক্ষুণ্ণ রাখবো। তারপর হঠাৎ করে বাহির থেকে জব্বার মিয়ার গলার আওয়াজ শুনতে পেলাম। মনে হলো যেন সে আমার ঘরের দিকেই আসছে। আমার ভয় আরও বাড়তে লাগলো। তাহলে কি আমি আমার সম্মান আর বাঁচাতে পারলাম না? তো বন্ধুরা, কি হয়েছিল রুকাইয়ার সাথে? জব্বর মিয়া কি তার সাথে জোর জবরদস্তি করে তার সম্মান নষ্ট করে দিল? শেষ পর্যন্ত কি রুকাইয়া তার সম্মান রক্ষা করতে পারল না? পরবর্তী ঘটনা জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।